তাও সামারির তুলনায় প্রেসি রাইটিং যেটা সেটা হচ্ছে সব একটু বেশি কঠিন, এবং এখানে মেন মেসেজ বা আসল শুধু তথ্য সেইটুকুকে প্রোভাইড করার চেষ্টা করতে হবে। এবার দেখো যে কয়েকটা নিয়ম কারণ আগে ফলো করতে হবে, যে এ প্রেসি ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ, অর্থাৎ একটা অনুচ্ছেদের যে সংক্ষিপ্তকরণ বা মূল অন্তর্নিহিত মানে সেটাকে বলা হচ্ছে প্রেসি। এ প্রেসি গিভ অনলি এসেনশিয়াল পয়েন্টস অফ দ্য অরিজিনাল প্যাসেজ, মানে একটা প্রেসি কি করবে, যে গিভ দেবে অনলি এসেনশিয়াল পয়েন্ট, শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যটুকু দেবে বা প্রয়োজনীয় পয়েন্টটা দেবে অরিজিনাল আসল অনুচ্ছেদ। প্রসেস অফ প্রেসি রাইটিং, একটা প্রেসি রাইটিং কিভাবে লিখবে, এই যে যারা এখনো এইভাবে জয়েন করছে, মানে তোমাদের কি কোনো মানে সিরিয়াসনেস নেই? 7:45 টাইম দেওয়া থাকে, এরকম তো নয় যে হঠাৎ করে কোনোদিন করা হচ্ছে না ক্লাস বা দেরি করছি, এরকম তো হয় না। তোমাদের জন্যই আমি বসেই থাকি, তোমাদের জন্যই হয়তো আরো 5-10 মিনিট পিছিয়ে দিই, এইভাবে তো পিছিয়ে যাচ্ছে লিঙ্ক দিতে দিতে। প্রসেস অফ প্রেসি রাইটিং, তো দেখো যে পদ্ধতিটা কি, 1 নম্বর হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে অনুচ্ছেদটাকে ভালোভাবে পড়তে হবে, অ্যাটলিস্ট 2 to 3 টাইমস পড়বে। এবার এখন যখন বাড়িতে যখন প্র্যাকটিস করছো তখন 5 বার 6 বার পড়তে পারো, কারণ প্রেসি রাইটিং নিয়ে সবার সমস্যা হয়। সবার সমস্যা কেন, মানে প্রেসি রাইটিং এমন একটা জিনিস যে কেউ যখন লিটারেচারে মানে ইংলিশ লিটারেচারে আলটিমেট নলেজ লাভ করে, তখনই সে একটা ভালো আদর্শ একটা প্রেসি লিখতে পারে, গ্যারেন্টি। কারণ হচ্ছে প্রেসি রাইটিং সবার ঊর্ধ্বে, অর্থাৎ কেউ রিপোর্ট, লেটার, ট্রান্সলেশন সব কিছু শিখে যাওয়ার পরে সে একটা ভালো প্রেসি লিখতে পারে। তো এই কারণের জন্য বেশ কঠিন আছে অবশ্যই, কারণ সবার সমস্যা হবে। এই কারণে জন্য বাড়িতে যখন আগে প্র্যাকটিস করছো, আমি একটা জিনিস প্রথমেই বলি যে যারা মিসলেনিয়াসের ক্ষেত্রে বাংলা সারাংশ লিখিয়েছিলাম, এবার তোমরা অনেকেই বলছো যে আমরা না চেক করে দিলে কি করে বুঝবো আমাদের ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। এরকম ব্যাপার নয় যে আমি তোমাদেরকে নেগলেক্ট করছি বা তোমাদের চেক করে দেবো না, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি আগে প্রথমে অন্তত 1-2 মাস সবাই মিলে, যারা নতুন প্রথম 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 আগে বুঝে নাও ব্যাপারগুলোকে, তারপরে নিজে নিজে লেখা করবে। আগে ইংলিশ বা বেঙ্গলি লিটারেচার যেগুলো হবে সেইগুলো আগে কোনো ভালো বই থেকে হোক বা আমি যেগুলো দেবো আনসার, সেইগুলোকে আগে বুঝতে হবে যে কিভাবে কি লেখা হচ্ছে, তারপরে তুমি নিজে লেখা প্র্যাকটিস করবে। প্রথম থেকে নিজে নিজে লেখা প্র্যাকটিস করে দিও না, তাহলে ভুলটাই সারা জীবন থেকে যাবে। আগে প্রথমে বুঝতে হবে যে হ্যাঁ এই বইতে এইভাবে লেখা আছে, এইভাবে লেখা হচ্ছে। তো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি প্রথমে আগে ভালো করে 5-6 বার করে পড়বে, নোট ডাউন এফেক্টিভ লাইনস, অর্থাৎ যেগুলো এফেক্টিভ মনে হবে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ মনে হবে বা কার্যকরী লাইন মনে হবে, সেই জিনিসগুলোকে নোট ডাউন করো। থিঙ্ক এ কন্টেক্সচুয়াল হেডলাইন, অর্থাৎ এটা কন্টেক্সচুয়াল মানে হচ্ছে প্রাসঙ্গিক, যেটা প্রাসঙ্গিক শিরোনামের কথা ভাবো। এটা যদিও প্রথমেই ভেবে নিতে হবে, এই প্রাসঙ্গিক শিরোনাম যেটা, এটাকে প্রথমেই ভেবে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবে যে প্রেসি রাইটিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল বা হচ্ছে শিরোনাম, সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি টাইটেল বা শিরোনাম যেটা দেবে সেটা যদি দেখা যায় যে ঠিকঠাক হচ্ছে না বা ঠিকঠাক লিখতে পারোনি, তাহলে প্রেসি চেকই করে না, জিরো বসিয়ে দেবে। প্রেসি রাইটিং এরকমই, যে অঙ্কের মতো নাম্বার যদি যদি টাইটেলটা যদি ভুল হয়ে যায়, তার মানে তোমাকে জিরো বসিয়ে দিতে পারে, কিছু করার থাকবে না। তাই খুব ভালোভাবে, কারণ ভাবতেই যা টাইম, লিখতে কত সময় লাগবে। একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ সাধারণত 180 থেকে 200 মার্কসের মধ্যে একটা রিপোর্ট প্যারাগ্রাফ দেওয়া থাকে। তাহলে এর 1/3 যদি আমরা করি, তাহলে 50 থেকে 60টা ওয়ার্ডের মধ্যে তোমার একটা প্রেসিড আনসার হয়ে যাবে। 50 থেকে 60টা ওয়ার্ড লিখতে কতক্ষণ সময় লাগবে, 1 মিনিট কি 2 মিনিট? তাই ভাবতেই যতক্ষণ টাইম। তো সেই কারণে যেটা ভালো করে আগে ভেবে নাও। তারপর যে অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ, ফার্স্ট অর সেকেন্ড পার্সন, মানে কোনো কিছু যদি কোটেশন দিয়ে যদি কোনো উদ্ধৃতি তোলা থাকে, তাহলে উদ্ধৃতিকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ফার্স্ট অর সেকেন্ড পার্সন, অর্থাৎ প্রথম মানে আমি, আমরা, ঠিক আছে, বা তুমি, তোমরা, এরকম জিনিস ব্যবহার করবে না, কারণ হবেও না ওইগুলো প্রেসি রাইটিং এর আনসারের ক্ষেত্রে। সবসময় তোমাকে থার্ড পার্সন হিসেবে ব্যবহার করতে হবে। ডু নট ট্রাই টু ইন্ট্রোডিউস এনি নিউ আইডিয়া, অর্থাৎ নতুন কোনো ধারণা দেওয়ার চেষ্টা করবে না। ডু নট অ্যাড ইয়ার ওন কমেন্ট, তুমি তোমার নিজের মন্তব্য দেবে না।
জাস্ট রাইট দ্য অ্যাকচুয়াল মিনিং, শুধু আসল তথ্যটুকু লিখো। আনসার মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, মানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে খুবই স্বচ্ছ এবং সাধারণ হবে। সাধারণত যেটা কোয়েশ্চেন মানে প্যারাগ্রাফে যেটা দেওয়া থাকবে সেই প্যারাগ্রাফটা দেখবে কঠিন দুর্বোধ্য হবে, ঠিক আছে, সেই প্যারাগ্রাফটা কঠিন থাকতে পারে, সাধারণত কঠিনই থাকে। তো সেটা যতই কঠিন হোক না কেন, কিন্তু তুমি যখন আনসারটা লিখবে সেটা যেন একটু সহজ সরল হয়। হ্যাঁ, সহজ সরল বলতেও আমাদের শব্দ চয়নে বা হচ্ছে ভোকাবুলারি ওয়ার্ড স্টক চয়নে একটুকু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। সতর্ক থাকতে হবে মানে কিরকম, যেমন ধরো আমরা কোন কোন জিনিসে গুলিয়ে ফেলি, যে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আমরা জানি। রিয়েলাইজ মানে কি হচ্ছে বুঝতে পারা, বা যদি ভালো করে এর মানে করো তাহলে রিয়েলাইজ মানে হচ্ছে উপলব্ধি করা। এই উপলব্ধি করা আর বুঝতে পারার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। উপলব্ধি মানে ভেতর থেকে অন্তর থেকে সেই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারা, বেশ এটা আরো অনেক ঊর্ধ্বে, আন্ডারস্ট্যান্ডের থেকে কি হচ্ছে আরো অনেক ঊর্ধ্বে। তো এইরকম ছোট ছোট জিনিস যেমন ডিনাই, ডিনাই তারপরে হচ্ছে রিফিউজ আমরা গুলিয়ে ফেলি। তো ডিনাই, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান মানে কি, কেউ কোনো জিনিস তোমাকে অফার করলো সেটা না করে দিলে সেটাকে প্রত্যাখ্যান বলে। কিন্তু হয়তো বলে তুমি কোনো একটা কথা বলেছিলে যেটা তোমাকে বলা হলো তুই তো এটা বলেছিলিস, তো বলে না আমি এটা বলিনি, মানে এটা হচ্ছে অস্বীকার করা। তো এই রকম ছোট ছোট জিনিস, এই যে ব্যাপার, সেই শব্দগুলোকে আমাকে ঠিকঠাক করতে হবে, 1 নম্বর। তারপরে হচ্ছে এমন দুর্বোধ্য নয় যে যে ওয়ার্ডটা হয়তো সিনোনিম আমরা ব্যবহার করি, যে ওয়ার্ডটা প্রচলিতই নয়, ঠিক আছে, তা বলে আমি আমার জানা আছে বলে আমি সেই ওয়ার্ড প্রয়োগ করে দিলাম, তাও নয়। মানে একটু সতর্ক থাকতে হবে যেন একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রয়োগ করা যায়। আর হচ্ছে একটু কন্টেক্সচুয়াল, মানে একই মানে আমরা আমরা ভুল কোথায় হয় যে বেঙ্গলি টু ইংলিশ পড়ি বা ইংলিশ টু বেঙ্গলি পড়ি, এই কারণে যেন অনেক সময় শব্দ চয়ন আমাদের ভুল হয়ে যায়। ইংলিশ টু ইংলিশ মিনিং যদি পড়া যায়, পড়ে যদি করা যায়, তাহলে সেটা ভুল হয় না। এটা এখন এত তাড়াতাড়ি ব্যাপারটা বোধগম্য হবেও না যেটা বলছি, আর এটা আস্তে আস্তে করতে করতে ঠিক হবে। আর আর একটা জিনিস যেটা বলে দিই যে আনসার মাস্ট বি 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ, ঠিক আছে। আনসার যেটা হবে সেটা হচ্ছে 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। এখানে নিয়মে লেখা নেই, 9 নম্বর একটা পয়েন্ট দিয়ে দিই। 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ অর্থাৎ আসল যে অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদের 1/3 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। 1/3 শব্দ, সেটা কম হলে ভালো কথা। কেউ যদি মনে হয় যে 1/3 একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে অসুবিধা নেই, কিন্তু হয় না সাধারণত। 1/3 যদি বেশি হয়ে যায় তার মানে বুঝবে তুমি বেশি লিখতে পারছো না। যদি 1/3 বেশি হয়ে যায় তার মানে বুঝতে হবে যে তুমি বেশি লিখতে পারছো না, কারণ কোনোদিনই 1/3 বেশি হবে না যদি ঠিকঠাক যদি মানেটাকে তুমি উপলব্ধি করতে পারো। আর একটা জিনিস যেটা আমরা যখন টাইটেলটা দেব, শিরোনামটা যখন দেব, টাইটেলটা যেন পূর্ণাঙ্গ সেন্টেন্স না হয়, একটা কমপ্লিট সেন্টেন্স যেন না হয়। যে কথাতেই বললাম হয়তো যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, মানে মানুষ হলো সমাজবদ্ধ জীব। তো ম্যান ইজ দ্য সোশ্যাল ক্রিয়েচার এরকম বলবো না, যে ম্যান হাইফেন দিয়ে কি বলবো, যে এ সোশ্যাল ক্রিয়েচার, এ সোশ্যাল ক্রিয়েচার, মানে টাইটেলটিকে এইভাবে দেওয়া উচিত। এবং টাইটেলে সবসময় ধরো একটা কোনো একটা জিনিস পাস্টে দিয়েছে, কিন্তু সেই পাস্ট সেন্সে আমরা লিখবো না, সবসময় আমরা প্রেজেন্ট সেন্সে আমরা লিখবো। তো চলো আগে প্রথমে একটা প্যারাগ্রাফ আমরা দেখি, পড়ি, ঠিক আছে, দিয়ে সেটা করতে করতে বলবো যে গিভ এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। অর্থাৎ এই যে অনুচ্ছেদটা দেওয়া আছে সেই অনুচ্ছেদটার একটা প্রেসি লিখতে হবে এবং হচ্ছে সুইটেবল একটা টাইটেল দিতে হবে, একটা শিরোনাম সহযোগে তোমাকে প্রেসি লিখতে হবে। তো চলো পড়ে নিয়ে আগে যে দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন, প্রশ্নের এটাই হচ্ছে উত্তর। হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার লক্ষ্য কি, এই প্রশ্নটার উত্তর কি হচ্ছে যে ওয়েল, ইটস এইম ইজ টু নো দ্য ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি with a view of achieving it as nearly as our powers allow. If we could fix this firmly in our minds,
we should not stumble through a variety of lessons, lectures, and books like a drunk man, only partially aware where we are or what we are doing. মানে বুঝতে পারছি এইখান থেকে শুরু হয়েছে এতটা বড় একটা সেন্টেন্স। মানে সাধারণত ডাব্লিউবিসিএস বলো বা মিসলেনিয়াস বলো এরকমই কঠিন থাকে, মানে একটা চারটে লাইন মিলে একটা 1 2 3 4টে লাইন মিলে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। তার মানে কি বলতে চাইছে যে ইটস এম ইজ টু নো দ্য ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট, অর্থাৎ এর উদ্দেশ্য যেটা হলো যে আমরা যে বিষয়টা পড়ছি, ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি, মানে আমরা যে বিষয়টাকে পড়ছি, উইথ এ ভিউ অফ অ্যাচিভিং ইট অ্যাজ নিয়ারলি অ্যাজ আওয়ার পাওয়ার অ্যালাউ, অর্থাৎ আমাদের ক্ষমতার সীমা অনুযায়ী, ঠিক আছে, আমাদের ক্ষমতার সীমা অনুযায়ী সেটাকে অর্জনের দৃষ্টিকোণ থেকে উই শুড, ইফ উই কুড ফিক্স ফার্মলি ইন আওয়ার মাইন্ড, যদি আমাদের মনে দৃঢ়ভাবে সেটাকে আটকে রাখতে পারি, উই শুড নট স্টাম্বেল থ্রু এ ভ্যারাইটি অফ লেসন্স, স্টাম্বেল মানে যে হোঁচট খাওয়া, আমাদেরকে হোঁচট খেতে হবে না বিভিন্ন পাঠের মধ্য দিয়ে বা বক্তৃতা বা হচ্ছে বইয়ের মধ্য দিয়ে, লাইক এ ড্রাঙ্ক ম্যান মানে একজন মাতাল মানুষের মতো, অনলি পার্সিয়ালি মানে কি আংশিকভাবে, আওয়ার মানে হচ্ছে সচেতন, যে আংশিকভাবে সচেতন, হোয়ার উই আর আমরা কোথায় আছি, আর হোয়াট উই আর ডুইং বা আমরা কি করছি। মানে সোজা কথা এটাই বলছে যে যারা ড্রাঙ্ক ম্যান হয়, মানে মাতাল ব্যক্তি, যারা অ্যালকোহল বা নেশাগ্রস্ত হয়, তারা কি থাকে, তারা বুঝতে পারে না, আংশিকভাবে থাকে, অসচেতন থাকে, যে কি করছে কি মানে করছে সে নিজেই জানে না, আধো আধো বুঝতে পারে। সেরকমই বলছে যে যদি ইফ উই কুড ফিক্স দিস ফার্মলি, মানে এই পার্টটাকে বা হচ্ছে কোন একটা সাবজেক্ট যেটাকে আমরা পড়ছি সেটাকে আমাদের মনের মধ্যে যদি ফিক্স করে দিতে পারি, আটকে দিতে পারি দৃঢ়ভাবে, তাহলে আমাদেরকে একটা মাতাল মানুষের মতো সে কি করছে বা কোথায় আছে বা কোনো পাঠ বা হচ্ছে কোনো বক্তৃতা বা বই, এইগুলো বোঝার সময় বা এগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় আমাদেরকে হোঁচট খেতে হবে না। উই শুড সিজ টু থিঙ্ক, সিজ মানে কি, সিজ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া বা বাজেয়াপ্ত করে দেওয়া, বলে না বাজেয়াপ্ত, তাই উই শুড সিজ টু থিঙ্ক, আমাদের ভাবনাটাকে বন্ধ করে দেওয়া উচিত যে উই গো টু স্কুল আর কলেজ টু পাস এক্সামিনেশনস or to secure degrees or diplomas or to satisfy our teachers, though these may be and are incidental and limited objectives. তাহলে দেখো এই মানে এই লাইনটা ভীষণ কঠিন, যে উই শুড সিজ টু থিঙ্ক, আমাদের যে ভাবনা সেটাকে বন্ধ করা উচিত, যে আমরা স্কুলে যাচ্ছি, উই গো টু স্কুল আর কলেজ, আমরা বিদ্যালয়ে যাচ্ছি বা মহাবিদ্যালয়ে যাচ্ছি, টু পাস এক্সামিনেশন অর টু সিকিউর ডিগ্রিজ অর ডিপ্লোমাস অর টু স্যাটিসফাই আওয়ার টিচার, কি করতে আমরা বিদ্যালয়ে যাচ্ছি বা মহাবিদ্যালয়ে যাচ্ছি, যে আমাদের ডিগ্রি, আমাদের যে হচ্ছে ডিগ্রি সেটাকে সুনিশ্চিত করতে, অথবা স্যাটিসফাই আওয়ার টিচার্স, আমাদের শিক্ষককে সন্তুষ্ট করতে, দো দিস মে বি, ঠিক আছে, যদিও এইগুলি মে বি হতে পারে, অ্যান্ড আর ইনসিডেন্টাল অ্যান্ড লিমিটেড অবজেক্টিভস, অর্থাৎ ইনসিডেন্টাল মানে আপাত, লিমিটেড মানে যে সীমিত, মানে আপাত এবং হচ্ছে খুব সীমিত একটা লক্ষ্য। মানে সাধারণত একটা জিনিস কি হয় যে একটা ডিগ্রি, যে গ্রাজুয়েশন, আমাদের যখনই বলে দেওয়া হয় যে গ্রাজুয়েশন ছাড়া অ্যাপ্লাই করা যাবে না বা গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে ন্যূনতম, কি উচ্চ মাধ্যমিক ডিগ্রি লাগবে এই চাকরি করার জন্য, বা অনেক সময় সেই ছোটবেলা থেকে বাবা মা বলে দেয় ঠিক আছে এবার তোকে ফার্স্ট হতে হবে, কিন্তু কেউ বলে যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, নাহলে 70%, 80%, 90% নাম্বার পেতে হবে। এই যে একটা জিনিস, বা বাবা মাকে খুশি করা বা শিক্ষককে খুশি করা, যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরই পিঠ চাপড়ে দেয় টিচারদের, বলে সাবাস তাই বলে। তো সেটাই বলছে যে এই যে শুধুমাত্র আমরা ডিগ্রি অর্জন করার জন্য বা মানে সার্টিফিকেট অর্জন করার জন্য বা শিক্ষকদের জন্য সন্তুষ্ট করার জন্য দিচ্ছি, এইগুলো হচ্ছে ইনসিডেন্টাল অ্যান্ড লিমিটেড অবজেক্টিভস, অর্থাৎ আপাত দৃষ্টিতে খুবই একটা তুচ্ছ বা হচ্ছে একটা সীমিত পরিমাণ উদ্দেশ্য, মানে এটা দিয়ে ভালো কোনো কিছু কাজ হবে না। আজকে যদি তুমি পৃথিবীতে দেখো তাহলে দেখবে ক্লাসের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বয় ছিল, ঠিক আছে, তারা জীবনে খুব বিশাল বড় কিছু করতে পারে, বরং তার থেকে যারা নিচু স্টুডেন্ট তারা জীবনে রিস্ক নিতে পেরেছে, তারা জীবনে কিছু করেছে। আজকে যত সফল ব্যক্তি বলো বা বিজনেসম্যান বা যা কিছু আছে, তারা সবাই দেখবে প্রথম দিকে
মডারেটের থেকে একটু বেশি ছিল, কিন্তু খুব যে হাই ফাই ছিল তা নয়। তো শুধুমাত্র ওই শিক্ষা অর্জনটাই হচ্ছে আসল জিনিস নয়। বিল গেটস থেকে শুরু করে সচিন তেন্ডুলকর বা অন্য যা কিছু যারই নাম বলবে, ঠিক আছে, সবাই, মুকেশ আম্বানি, তো হচ্ছে উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন বাই রিয়েলাইজিং ইটস ট্রু এম, অ্যান্ড উই শুড হ্যাভ ডিপেন্ডেন্ট ইন আওয়ার মাইন্ডস থ্রু প্র্যাকটিস দ্য সিন্স দ্যাট এ ওয়ার্দি পারপাস ইন লাইফ ইজ দ্য ডিজায়ার ফর এক্সিলেন্স। আমাদের উচিত শিক্ষার প্রকৃত লক্ষ্য অনুধাবন করে আমাদের শিক্ষায় শৃঙ্খলা আনা অনুশীলনের মাধ্যমে। উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন বাই রিয়েলাইজিং ইটস ট্রু এম, অর্থাৎ সত্যিকারের যে লক্ষ্য, প্রকৃত যে লক্ষ্য, সেটাকে অনুধাবন করে আমাদের অনুশীলনে শৃঙ্খলা আনা উচিত। সিন্স দ্যাট ওয়ার দি পারপাস ইন লাইফ দ্য ডিজায়ার ফর এক্সিলেন্স। এক্সিলেন্স মানে কি বলবো, এক্সিলেন্স মানে যে চমৎকার বলে বা হচ্ছে শ্রেষ্ঠত্ব বলে। তো ভাবিয়ে তোলা উচিত আমাদের মনকে যে জীবনের প্রধান উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা। শ্রেষ্ঠত্বের ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, এক্সিলেন্স মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব। তাই জীবনের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা। দ্য পারসুইট অফ দ্য বেস্ট অর দ্য ফার্স্ট রেট। দ্য পারসুইট অফ দ্য বেস্ট অর দ্য ফার্স্ট রেট। পারসুইট মানে কি বলবো, একটা যে সাধনা, অফ দ্য বেস্ট মানে শ্রেষ্ঠত্বের, এখানে এক্সিলেন্স বলে বা বেস্ট, এটা বেস্ট মানে হচ্ছে সব থেকে সেরা, ঠিক আছে, সব থেকে সেরা বা শ্রেষ্ঠত্বের যে সাধনা, সেটাই হচ্ছে দ্য ফার্স্ট রেট, মানে প্রথম হচ্ছে উদ্দেশ্য। তাহলে এই মানেটা, প্যারাগ্রাফটা এখন মানে পড়ে দিলাম, ঠিক আছে, মানে পড়ে দিলাম বলে মনে হচ্ছে সহজ, মানে মোটামুটি মানে বুঝে গেল। কিন্তু যখন তুমি প্রথম পড়বে, একবার পড়ে বুঝতে পারবে না, দুবার পড়ে বুঝতে পারবে না, তিনবার পড়ে বুঝতে পারবে না। হ্যাঁ, যারা বেশ কিছুদিন থেকে হয়তো প্র্যাকটিসের মধ্যে আছো বা করছো তারা জানবে, কিন্তু প্রথম প্রথম যারা করছো তারা বুঝতে পারবে না। তো একটা রাইটিংকে যতক্ষণ না তুমি বুঝছো, বারবার বারবার করে পড়ো। এবং এক ঢিলে দু পাখি মারার গল্প শুনেছো, এক ঢিলে আমি বলবো যে 4 থেকে 5টা পাখিও মারা হয়। কিরকম, তুমি যখন পড়ছো, এক নম্বর শুধু পড়াটাকে, এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটাকে শুধু অ্যাজ এ প্রেসি হিসেবে নেবে না, যে আমি এটা প্রেসি লিখবো সেই হিসেবে নেবে না। তুমি এখান থেকে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারো, যে কিভাবে সেন্টেন্স গুলোকে লেখা আছে। 2 নম্বরে যে এখানে যে নতুন নতুন যে ওয়ার্ড গুলো আছে, ঠিক আছে, সেই নতুন যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোকে তুমি যদি না জানো, তাহলে ডিকশনারি থেকে খোঁজো, বা এখন তো খুবই সহজ, ডিকশনারি থেকে খুঁজতে হবে না, মোবাইলের মধ্যেই পেয়ে যাবে। মোবাইলে ডিকশনারি ডাউনলোড করে নাও, মারো, আর হয়ে যাবে। যেমন এই যে অ্যাচিভ, ঠিক আছে, অ্যাচিভ মানে কি জানো, যে অর্জন করা। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। এই যে যারা কিছু জন আমাকে একদিন বলেছিলে, যে কেউ একজন, যে দাদা আপনি যে সিনোনিম অ্যান্টোনিম দিচ্ছেন কতগুলো দেবেন, এটা কোনো কথা হলো যে কতগুলো দেবেন? ওই রকম ভাবে সিনোনিম অ্যান্টোনিম শেখা যায় না, এইভাবে আর্টিকেল বা ইংলিশ লেখা পড়তে পড়তে তোমাকে শিখতে হবে। হ্যাঁ, তা বলে দিচ্ছি ওইগুলো অনেক সময় এর আগে বলা যায় না, এর আগে কমন চলে এসেছিল, মানে ওই মোটামুটি 500-600 আমি যে দিই তার মধ্য থেকেই কমন চলে এসেছিল, মানে আসে। সেটা তো এলে ভালো কথা, কিন্তু ওটা শুধু গ্রামার পার্টের জন্য কমন পেয়ে গেলে, কিন্তু রাইটিং স্কিল শেখার জন্য তোমাকে এইভাবে ওয়ার্ড স্টক বলে, ভোকাবুলারি বলো, এই সমস্ত নলেজকে ইনক্রিজ করতে হবে। তো অ্যাচিভ, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। এবার এর আর সিনোনিম কি হতে পারে সেটা দেখে নিলে, যেমন অ্যাকিউয়ার, ACQUR, অ্যাকিউয়ার মানে হচ্ছে অর্জন করা। তারপরে conquer, ফিক্স, ফিক্স মানে হচ্ছে গেঁথে দেওয়া, বা ফার্মলি, ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে। তো দৃঢ়ভাবে আর কি হতে পারে, তুমি টাইটলি, শক্ত করে বলতে পারো, বা হচ্ছে কনসলিডেটলি বলতে পারো, ফ্লেক্সিবলি বলতে পারো। তারপরে স্টাম্বেল, স্টাম্বেল মানে হচ্ছে হোঁচট খাওয়া। এই যে নতুন নতুন যে সমস্ত ওয়ার্ড আছে, পার্সিয়ালি মানে হচ্ছে আংশিকভাবে। সিজ মানে ওই যে বললাম বাজেয়াপ্ত বা হচ্ছে বন্ধ করা, স্টপ বলতে পারো। এরকম যে সমস্ত যে ওয়ার্ডগুলো আছে, ইনসিডেন্টাল মানে হচ্ছে আপাত বা ট্রিভিয়াল, ঠিক আছে, নমিনাল। লিমিটেড মানে হচ্ছে সীমিত। এই সমস্ত যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো তুমি মানেগুলো দেখে নাও। পারসুইট মানে হচ্ছে একটা সাধনা। তো এইভাবে তোমাকে নতুন নতুন মানে শিখতে হবে, এবং এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা বাংলাও করার চেষ্টা করতে হবে। আমি যে বাংলা যেভাবে বলে দিলাম, তুমি আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই প্যারাগ্রাফটাকে বাংলাও লিখবে। কারণ কি, বঙ্গানুবাদ তো আছে 20-40 নম্বর, যেমন ইংলিশ টু বেঙ্গলি সেরকম বেঙ্গলি টু ইংলিশ আছে। তো এরকম একটা প্যারাগ্রাফ দিয়ে তো তোমাকে দিতেও পারে, যেটাকে
বঙ্গানুবাদ করবে বাংলায়, 20 নম্বর থাকবে, হতেই পারে। তাই শুধু একটা প্যারাগ্রাফকে শুধু এটা পেশি নয়, ঠিক আছে, পেশি হিসাবেই শুধু নেবে না, এটাকে বঙ্গানুবাদ করো, এটার নতুন নতুন ওয়ার্ডগুলোকে শেখো। আমি তারপরে যেমন ধরো এটার বাংলা মানেটা করে দিয়ে তারপরে আবার কি করব, ইংরেজি করে দেবো, এখান থেকে ট্রান্সলেশন শিখে যাবে। প্লাস হচ্ছে সেই বাংলাতেও তো আমরা সারাংশ লিখবো মিসলেনিয়াসের ক্ষেত্রে। তো এটার যখন আমি বাংলা করে দিচ্ছি দিয়ে আবার সারাংশ লিখছি, তার মানে কি পজিটিভলি বাংলা ইংরেজি দুটোই হয়ে গেল। তো তাও এখন আমি বলছি না যে এটা পড়ার পরে বলে, যে সবার প্রথমে কি জিনিস বলেছি, যে মেন মেন পয়েন্টগুলোকে, 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মেন মেন পয়েন্টকে আমাকে কি করতে হবে, হাইলাইট করতে হবে। তাহলে এখানে মেন পয়েন্ট একটা জিনিস কি আছে, যে প্রথমেই বলে দিয়েছে যে হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি, মানে এটাই টাইটেল। কিন্তু টাইটেল কোশ্চেনের মতো হবে না, মানে এটা টাইটেল মানে কি, এটাই টাইটেলের বিষয়বস্তু, হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশনের এম, শিক্ষার উদ্দেশ্য কি, সেই ব্যাপার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে 1 নম্বর পয়েন্টে যে ফার্স্ট লাইনটা দেওয়া আছে, উইথ দ্য ভিউ অফ অ্যাচিভিং এম্পাওয়ার্স, ঠিক আছে, উই কুড ফিক্স ফার্মলি, অর্থাৎ ফিক্স দিস ফার্মলি ইন আওয়ার মাইন্ডস, অর্থাৎ আমাদের মনে যদি দৃঢ়ভাবে, মানে এটাই বলতে চাইছে যে জিনিসটাকে আমরা পড়ছি সেই পড়াটাকে আমাদের মনের মধ্যে দৃঢ়ভাবে আটকে রাখতে হবে, মানে আত্মস্থ করা হচ্ছে উপলব্ধি করতে পারা। শিক্ষার শুধুমাত্র লক্ষ্য এটা নয় যে এইখানে লেখা আছে যে উই শুড সিজ গো টু স্কুল কলেজ টু পাস এক্সামিনেশন অর সিকিউর ডিগ্রি ডিপ্লোমাস টিচার্স। এই যে এতগুলো যে কথাগুলো বলে দেওয়া আছে, যে স্কুল কলেজ যাই, তারপরে ডিগ্রি অর্জন করি, ডিপ্লোমা আবার স্যাটিসফাই আওয়ার টিচার্স, তো এত যে কথাগুলো বলা আছে, এই কথাটাকে সহজভাবে বলতে গেলে এটাই, যে শিক্ষা অর্জন যেটা শুধু মানে সার্টিফিকেট অর্জনের জন্য নয়। রিয়েলাইজিং, এই যে রিয়েলাইজিং ইটস ট্রু এম, রিয়েলাইজিং মানে সত্যিকারের যে উপলব্ধি করা, সেই উপলব্ধি করতে হবে ব্যাপারটাকে। সিন্স দ্যাট ওয়ার দি পারপাস ইন লাইফ দ্য ডিজায়ার ফর এক্সিলেন্স, অর্থাৎ শ্রেষ্ঠত্বের যে আকাঙ্ক্ষা, ওয়ার্দি মানে মূল্যবান, মূল্যবান যে উদ্দেশ্য, সেই জিনিসটাকে বুঝতে হবে। তাহলে সবার প্রথমে বলো যে টাইটেল শিরোনাম কি দেওয়া যেতে পারে, কি দেব। দেখো টাইটেলটা এমন ভাববে যে টাইটেলের মধ্যে এমন নয় যে তুমি টাইটেলের মধ্যে দেখা গেলো যে সব বিষয়বস্তু বলে দিচ্ছ, সেরকম ভাবে টাইটেলটা ভাববে না। টাইটেলটা এরকম ভাবে ভাববে যে একটু যেন স্ট্যান্ডার্ড হয় এবং কোন বিষয়ে এখানে আলোচনা করা আছে সেটাই বলবে। তো এটাই তো বলা আছে যে এম অফ এডুকেশন, ঠিক আছে, যে শিক্ষার লক্ষ্য। এবার একটা জিনিস চেষ্টা করবে, হ্যাঁ, যে এডুকেশনে তো আর সিনোনিম হয় না, এডুকেশন মানে শিক্ষাই। তো ইম যেটা দেওয়া আছে বা অন্য যে সমস্ত আমরা ওয়ার্ডগুলোকে ব্যবহার করব, সেটা যেন এই আসল অনুচ্ছেদের মতো না হয়। যদি না জানা থাকে তাহলে লিখবে না, কিন্তু ওইগুলো ছোট ছোট জিনিস তোমার মার্কসকে ইনক্রিজ করবে। যে আমাদের চেষ্টা করতে হবে আসল অনুচ্ছেদের কোনো লাইন বলো বা কোনো ওয়ার্ড সরাসরি ব্যবহার না করার। যেমন এম এর তুমি সিনোনিম ব্যবহার করতে পারো। অবজেক্টিভস, ঠিক আছে, অবজেক্টিভস মানে উদ্দেশ্য, এখানে বলা আছে আমরা পারপাসকে ইউজ করতে পারি, ঠিক আছে, উদ্দেশ্য মানে যে পারপাস। এইরকম ভাবে আমাকে চেষ্টা করতে হবে যে আসল অনুচ্ছেদ যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা সিনোনিম ইউজ করব, মানে হুবহু সেই ওয়ার্ড নেব না, তাহলে সেই ক্ষেত্রে নাম্বার অবশ্যই বাড়বে। তাহলে দেখো যে আমি বাংলা প্রথমে করে দিয়েছি যে শিক্ষার লক্ষ্য, টাইটেল যেটা শিরোনাম সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। তাহলে আর লক্ষ্য ইংরেজি কি হয়, টার্গেট হতে পারে বা হচ্ছে গোল, তাই তো, হচ্ছে গোল, গোল। তা আমরা সিনোনিম ব্যবহার করার চেষ্টা করব। তো যে চেতনাকে সমৃদ্ধ করার শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, ঠিক আছে, চেতনাকে, বা আরেকটু চেতনাকে শুধু চেতনা না বলে এরকম বলতে পারো যে আত্মা, আমাদের যে আত্মার সচেতনতা বৃদ্ধি, আমাদের আত্মার সচেতনতা বৃদ্ধি, সেটাই শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। শিক্ষা শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়, বরং পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে জ্ঞানের পরিধি বিস্তার করা। আর কিছু লিখবো না, আর কিছু বলা নেই, এটাই অন্তর্নিহিত, মানে এতটুকুর মধ্যে দিয়ে এইটুকুই বলা হয়েছে। নাকি আমরা সেই যে এক্সাম্পল দিয়েছে যে মাতালের মতো হোঁচট খাবো, ঠিক আছে, যে কোথায় আমরা আছি কি আছি বুঝতে পারছি না, এই সমস্ত কিছু কিছু বলবো না। আসল উদ্দেশ্য এতগুলোর মধ্যে এটাই বলতে চেয়েছে
যে শিক্ষার আসল উদ্দেশ্য, আসল লক্ষ্যটা কি, সেটা হচ্ছে আমাদের যে সোল কনসাস, ঠিক আছে, আমাদের যে অন্তরাত্মা বা আমাদের যে চেতনা, বলে না একটা কথায় আছে যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তাই শুধুমাত্র যে মানুষ পড়াশোনা করছে, লেখা পড়ছে বলে শিক্ষা আছে বলেই তার মধ্যে যে চেতনা আছে সেটা হবে না। আর সেটা যদি থাকতো, তাহলে আজকে এত বড় বড় ডব্লিউবিসিএস অফিসার, আইপিএস অফিসার, ইউপিএসসি পরীক্ষা দিয়ে বা বড় বড় এত সব দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ হতো না। অন্যায়কে অন্যায় বলতো, প্রতিবাদ করতো তার বিরুদ্ধে। কিন্তু সেটা নয়। তাই শিক্ষার লক্ষ্য শুধুমাত্র ডিগ্রি অর্জন করে চাকরি বাকরি পাওয়া সেটা নয়। যে আমাদের যে সোল কনসাসনেস, ঠিক আছে, সচেতনতা, অর্থাৎ যে আত্মিক যে সচেতনতা, সেটাই হচ্ছে সমৃদ্ধ করা হচ্ছে শিক্ষার প্রধান উদ্দেশ্য। এবং শিক্ষা শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়, বরং পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে জ্ঞানের পরিধিকে বিস্তার করা। পাঠ মানে লেসন যেটা আমরা করছি, সেটার ইসেন্স, তাৎপর্য মানে হচ্ছে ইসেন্স, সেটাকে আত্মস্থ করা। শুধু পড়ে নিলাম তা নয়, আত্মস্থ করে জ্ঞানের পরিধিকে বিস্তার করা। এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে দেখে নাও যে মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, পিএসসি তে এই তোমার ক্লার্কশিপ মাধ্যমিক লেভেলের পরীক্ষাতে দেয় না সাধারণত। গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা যেগুলো থাকে, প্রেসি রাইটিং এর জন্য আলাদা করে একটা কাগজ তোমাকে দিয়ে দেওয়া হয়। তো সেই জায়গাতে কি করা থাকে, ছক কাটা থাকে। হ্যাঁ, তাহলে এরকম ছক কাটা থাকবে। আর সাধারণত যদি নাও থাকে এসআই বা ক্লার্কশিপের ক্ষেত্রে, এটা এসআই আগে দিত, কিন্তু এখন দিচ্ছে না, এখন স্পেস দিয়ে দিচ্ছে, যে যেমন খুশি লেখো সেরকমই বলা থাকছে। তো তাও আমার মনে হয় যদি লিখো কেউ, ঠিক আছে, ছক কেটে নিয়ে, তাহলে একটু মার্কস বেশি পাওয়া যেতে পারে। যে না জানবে যে না ছেলেটা জানে, বা হচ্ছে ওয়ার্ড লিমিটের যে ব্যাপারটা, শুধুমাত্র ওয়ার্ড কাউন্টের ব্যাপারটা, কারণ এটা করার উদ্দেশ্য একটাই, যে ওয়ার্ডটাকে তুমি কি করে নিতে পারবে সহজে, সেই টিচার চেক করে নিতে পারবে যে হ্যাঁ, যে ওয়ার্ড লিমিটের মধ্যে আছে কিনা। কারণ না তো তাকে আবার গুনতে হবে, কারণ ওয়ার্ড লিমিটটা যেহেতু একটা ভাইটাল পয়েন্ট। তো একটা প্রেসি রাইটিং এর মধ্যে যে টাইটেলটা কোনোদিন ওয়ার্ড হিসেবে কাউন্ট হয় না, ঠিক আছে, টাইটেলটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয় না। আনসার যেটাকে লিখছো সেটা হচ্ছে 1/3 মধ্যে লিখতে হবে। আর একটা জিনিস, অনেক ভালো টিচারকে আমি বলতে শুনেছি, বা অনেক বইতে নাকি লেখা আছে যে যেগুলো আর্টিকেল হয়, মানে টু, ইন, তারপরে হচ্ছে এই সরি প্রিপোজিশন যেগুলো হয় বা আর্টিকেল যেগুলো হয়, সেগুলো নাকি ওয়ার্ড হিসেবে কাউন্ট হয় না। ওটা একদমই ভুল কথা। কারণ একটা ওয়ার্ডের সংজ্ঞা হচ্ছে এটাই, যে এক বা একাধিক লেটার অর্থপূর্ণভাবে, মানে পাশাপাশি বসে যদি অর্থপূর্ণ তৈরি হয়, তাহলে সেটাকে ওয়ার্ড বলা হয়। তো ধরো বললে যে একটা রুমে, মানে হচ্ছে ইন এ রুম, একটি রুমে, তাহলে কথাটা যদি তুমি না দাও, তাহলে সেন্টেন্স হলো না। তো এখানে কি হচ্ছে, ইন হচ্ছে একটা ওয়ার্ড, এও হচ্ছে একটা ওয়ার্ড। সেই কারণের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা ঘরে আলাদাভাবে লিখবে, এবং অবশ্যই সেটা একটা ওয়ার্ড হিসাবেই কাউন্ট হবে। তাহলে দেখো শিক্ষার লক্ষ্য, তাহলে টাইটেলটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না। সেই কারণের জন্য কি করলাম, দ্য গোল অফ এডুকেশন, দ্য গোল অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য, টাইটেল দিয়ে দিলাম। এবার এখানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে লিখবো যে চেতনাকে, বা আমি বললাম যে আমাদের যে আত্মা, মানে আত্মার যে সচেতনতা বৃদ্ধি, সেটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। তাহলে দেখো কি আছে, সমৃদ্ধ করা, ঠিক আছে, সমৃদ্ধ করা। আমরা ইনফিনিটিভ করছি, ইনফিনিটিভ করা মানে কি, ইনফিনিটিভ করা মানে হচ্ছে টু প্লাস ভার্ব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সমৃদ্ধ করা কি বলবো, টু এনরিচ। কি সমৃদ্ধ করা, আমাদের আত্মিক সচেতনতা, আমাদের আত্মিক সচেতনতা, টু এনরিচ আওয়ার সোল, সোল কনসাস, সোল কনসাসনেস, CONSCIOUSNESS, consciousness. To enrich our soul consciousness should be, হওয়া উচিত, তাহলে শুড বি দ্য মেন পারপাস। কারণ কি বলেছি, যে অবজেক্ট যেটা একবার আসল অনুচ্ছেদে দেওয়া আছে, সেই কারণে তার সিনোনিম আমরা ব্যবহার করছি, যে মেন পারপাস অফ এডুকেশন। তাহলে দেখো ভালো করে মানেগুলো বোঝার চেষ্টা করো, যে কি বললাম, যে সমৃদ্ধ করা, এটাকে কি বলা হচ্ছে, ইনফিনিটিভ করা বলা হয়।
যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে টু এনরিচ, এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা, যে টু এনরিচ আওয়ার সোল কনসাসনেস, হওয়া উচিত মানে শুড বি দা। এখানে বি কেন দিলাম, তার কারণটা হচ্ছে ভার্ব নেই, শুডের পরে কি হচ্ছে মডাল শুড আছে, তারপরে একটা ভার্ব বসবে, কিন্তু ভার্ব নেই বলে বি দিতে হলে শুড বি দা মেন পারপাস অফ এডুকেশন। শিক্ষা শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়, বরং পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে জ্ঞানের পরিধি বিস্তার করা। এবার দেখো, কারো যদি মনে হয় যে খুব কঠিন লাগছে, হয়তো বড় আছে, মানে এই সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করে দিতে পারে, মানে পরের যে সেন্টেন্সটা লিখেছি সেটাকে একটা লাইন লিখতে পারে যে শিক্ষা শুধুমাত্র শংসাপত্র অর্জনের জন্য নয়, ঠিক আছে, তারপরে দেখলে এটি পাঠের যে তাৎপর্য সেটাকে আত্মস্থ করে জ্ঞানের পরিধি বিস্তার করা, দুটো আলাদা আলাদা সেন্টেন্স করে দিতে পারে, কিন্তু মার্কস একটু কমে যেতে পারে, কারণ প্রেসি রাইটিং মানে হচ্ছে এরকমটা যে দুটো তিনটে লাইনের মধ্যেই তোমাকে একটু বড় করে একসঙ্গে বলে দিতে হবে, না তো একটু খাপছাড়া লাগবে শুনতে, এটাই। তাহলে শিক্ষা শুধুমাত্র নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়। নিছক যে কথাটা আমরা বলি সেটার ইংলিশ মানেটা কি হয়? মিয়ারলি। মিয়ারলি মানে হচ্ছে নিছক, বুঝলি না, শুধু নিছক বিয়ে একটা খেলনা নয়, তো সেরকম মিয়ারলি মানে হচ্ছে নিছক। তাহলে হচ্ছে এডুকেশন, এডুকেশন হয় না মানে হচ্ছে শুধু শংসাপত্র অর্জনের জন্য, শুধু নিছক শংসাপত্র অর্জনের জন্য নয়। তাহলে হচ্ছে এডুকেশন হয় না, এডুকেশন ইজ নট, এডুকেশন ইজ নট শুধু, জাস্ট, মিয়ারলি, ফর, অর্জনের জন্য। প্রথমে বলে দিয়েছিলাম যে অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, অ্যাচিভের সিনোনিম কি বলেছি? অ্যাকুয়ার, ACQUR, অ্যাকুয়ার। তাহলে কি করবো, যে অ্যাকুয়ার থেকে অ্যাকুয়ারিং মানে হচ্ছে জাস্ট, মিয়ারলি, ফর, অ্যাকুয়ারিং, অ্যাকুয়ারিং সার্টিফিকেটস, অ্যাকুয়ারিং সার্টিফিকেটস। এটাকেই সেন্টেন্সটাকে এখন কমপ্লিট করছি না, মানে কি হচ্ছে যে শিক্ষা শুধু নিছক সার্টিফিকেট অর্জনের জন্য নয়, এটাকে বলা হয় সেমিকোলন। তাহলে কি দিয়ে তারপরে বলছি যে বরং, বরং মানে হচ্ছে কি র্যাদার, RATHER, র্যাদার কি আছে যে বরং পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে জ্ঞানের পরিধি বিস্তার করা। তাহলে এই পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে এটুকু পরে লিখছি, বরং আগে প্রথমে এটুকু লিখছে জ্ঞানের পরিধি বিস্তার করা। আবার এখানে কি হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করব, ইনফিনিটিভ মানে কি হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে রাদার টু এক্সপ্যান্ড, বিস্তার করা মানে কি এক্সপ্যান্ড, তাহলে হচ্ছে টু এক্সপ্যান্ড কি আছে জ্ঞানের পরিধিকে বিস্তার করা, মানে টু এক্সপ্যান্ড জ্ঞানের পরিধি। পরিধি ইংরেজি কি বলি, যখন আমরা ইংলিশ ভার্সনে করি, মানে তোমার বৃত্ত বা হচ্ছে ত্রিভুজ পরিধি যখন বের করা হয়, তখন অনেকে জানবে যে পরিধিকে বলা হয় পেরিমিটার। পেরিমিটার, হ্যাঁ, পেরিমিটার যেটা, সেটা পরিসীমা বলা হয়, ঠিক আছে। পরিসীমা বা পরিধির মধ্যে একটু পার্থক্য আছে, পেরিফেরি বলবে, ঠিক আছে, পেরিফেরি। সার্কামফারেন্স, হ্যাঁ, সার্কামফারেন্সও বলতে পারো, বা হচ্ছে পেরিফেরি। তাহলে যে টু এক্সপ্যান্ড দ্য পেরিফেরি অফ নলেজ, অফ নলেজ, এই যে জ্ঞানের পরিধি, তার মানে কি পেরিফেরি অফ নলেজ বা সার্কামফারেন্স অফ নলেজ। টু এক্সপ্যান্ড পেরিফেরি অফ নলেজ কি করে, যে বরং পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে, পাঠের তাৎপর্যকে আত্মস্থ করে। তাহলে হচ্ছে বাই, আত্মস্থ করা মানে কি অ্যাবজর্বিং, অ্যাবজর্বিং, বা এখানে অ্যাবজর্বিং তোমার মনে পড়লো না, আত্মস্থ করা মানে রিয়েলাইজিং করে দিতে পারো, রিয়েলাইজিং মানে উপলব্ধি করে, বা হচ্ছে বাই রিয়েলাইজিং দা তাৎপর্য, তাৎপর্যকে কি বলা হয় ইসেন্স, বা আরেকটা কি হতে পারে তাৎপর্য, সিগনিফিক্যান্স, ঠিক আছে, সিগনিফিক্যান্স মানে হচ্ছে তাৎপর্য। তাহলে বাই অ্যাবসর্বিং দ্য ইসেন্স অফ লেসন্স। তাহলে প্রত্যেকটা দেখো 1 2 3 4 5টা করে দেওয়া আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 5 6 30, আর 2 32টা।
তাহলে যে টোটাল ওয়ার্ডস 32। লিখে দিও, এমনিতেও ওখানে হয়তো বা এদিকে ধরো 5টা করে হচ্ছে, তো লিখে দেবে, কি আছে। আচ্ছা ঠিক আছে। এইগুলো অন্য কিছুই নয়, মানে কেউ কোনো বই বলো বা কোনো জায়গাতে এরকম বলা থাকে না। কারণ এইগুলো একটা জিনিস যে জানে, ঠিক আছে, একটা একটা স্টুডেন্ট জানে একটা প্রেসি লেখার মানেটা কি, বা ওয়ার্ড লিমিটের যে ভাইটাল পয়েন্ট সেটা বলে দিচ্ছে, এইগুলোই ছোট ছোট জিনিস। তো হ্যাঁ, এবার তা বলে সেই বলে না, কাজের বেলায় অষ্টরম্ভা, মানে ভেতরে তোমার কিছুই নেই, মানে রাইটিং কে কিছুই নেই, বানান ভুল, বা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক হয়নি, কোনো মানে ঠিক হয়নি, তার উপরে সাজ সরঞ্জাম করেছো, তা বলে তাহলে আমার নাম্বার দেবে না, ঠিক আছে, কিন্তু সবগুলো যখন ঠিকঠাক হবে তখন একটা আলাদাই মান বাড়বে। এইখানে কিছু স্যাম্পল আনসার করা আছে, ঠিক আছে। তো এই